একটা জিনিস আপনার হয়তো জানা থাকবে, আমি এবং আমাদের বাংলাদেশে আমার মতো আরো কিছু উলামায়ে কেরাম আছেন যারা লন্ডন বা আমেরিকা এদিকে সফর করেন, ইউরোপের বিভিন্ন দেশে সফর করেন। এই সফরগুলি আমাদের এপ্রিল মাসেই হয়। এপ্রিল, মে, জুন, জুলাই, জি জি, এই সময়টাতে হয়। এবং আমার পাসপোর্ট আমি আমেরিকা যাওয়ার পথে আমাকে বিমানবন্দরে আটকেছিল। আটকায় তারা প্রায় 2 ঘন্টা পর্যন্ত আমাকে ইয়ে করছে। তারাও আমাকে আপনি যে প্রশ্নটা করেছে, মানে যে প্রশ্নটা আমার সম্পর্কে হয় আর কি, যে আমি 5 মে রাত্রে বেলায় আমি অন্ধকারে চলে গেলাম, প্রশ্নটা তারাও আমাকে করেছেন। কিন্তু আমি এই যে কথাটা আপনার সঙ্গে বলতেছি সেই কথাটা আমি ওনাদেরকে বললাম যে আমার মানে প্রোগ্রামগুলি এপ্রিল মাস থেকেই শুরু, এপ্রিল থেকেই শুরু হয়। তা আমি ওই 6 তারিখে ওখানে মানে লং মার্চের পরে, সমাবেশের পরে আমি চলে যাব, আমি আমেরিকা চলে যাব, লন্ডন চলে যাব 6 তারিখের পরে। 6 তারিখের পরে যে কোনো দিন আমি চলে যাব। এখন যখন এই কর্মসূচি ঘোষণা হয়ে গেল 5ই মে, তখন আমি নূর হোসেন কাসিমি সাহেবের কাছে বেশ কয়েকবার বলছি যে হুজুর আমার তো অলরেডি প্রোগ্রাম ওইদিকে। উনি আমাকে বলেন যে কোনো অবস্থাতেই আপনি 5ই মে আগ পর্যন্ত যাইতে পারবেন না দেশ থেকে, আপনার কর্মসূচি প্রোগ্রাম বাদ যাক। এই 5ই মের জন্য আমি রয়ে গেলাম। আমি ওই বিমানবন্দরে যখন আমাকে ইমিগ্রেশন আটকাইলো, তখন গোয়েন্দারা আমাকে নিয়ে গেল। তখন আমি ওনাদের কাছে এই কথা বলার পর ওনারা কম্পিউটার চার্জ করছেন, আমি কত তারিখে গেছি আসছি, আমার পাসপোর্ট নিয়েছেন, সেগুলি দিকে ওনারা অবাক হয়ে রইলেন যে আসলে তো তাই। পাসপোর্ট আগে জমা দেওয়া ছিল না? পাসপোর্ট আমার সাথে ছিল, আমি আমেরিকা যাইতেছিলাম। মানে ওই 5 মে আগে তো আপনি পাসপোর্ট জমা দিচ্ছেন? না, পাসপোর্ট জমা তো লাগে না, আমার তো লং টাইম ভিসা। আমার তো মাল্টিপল ভিসা। আমার আমেরিকারও মাল্টিপল ভিসা, লন্ডনের মাল্টিপল ভিসা, গোটা ইউরোপ আমি সফর করি প্রতি বছর। যাই হোক, তখন আমি কিন্তু এই সফর আমার এরকম ভাবে হয় আর কি। ওরাও আমার গোয়েন্দারা এরকম ভাবে দেখে যে আসলে তো বাস্তব তাই, বুঝেননি? এখন এরপর থেকে 6 এপ্রিল হইল, 6 এপ্রিলের পর তো সারা দেশব্যাপী কর্মসূচি হইল। এরপরে ঢাকা অবরোধ হইল। ঢাকা অবরোধের এইখানে আমি তো এখানে ছিলাম, আপনাদের চোখের সামনে সবটাই। এই আন্দোলনে আমি কিভাবে ছিলাম, সারা বাংলাদেশ কিভাবে চষে বেড়াইছি, ঢাকা মহানগর কিভাবে জাগাইছি। আল্লামা নূর হোসেন কাসিমি সাহেবকে আল্লাহ হায়াত দরাজ করুক, উনি মানে অসুস্থ শরীর নিয়ে যে শ্রম দিয়েছেন। এরপরে 5ই মে রাত্রের বেলা আমরা তো রাত্র এখানে রয়ে গেলাম। কিভাবে রয়ে গেছি, কেন রয়ে গেছি, এটার প্রশ্ন যদি আপনি করেন তাহলে সেটা ভিন্ন প্রেক্ষাপট। তার কারণ হলো, যদি আল্লাহ মাহমুদ শফি সাহেব সন্ধ্যার আগে এখানে আসতেন, আইসা যদি আমাদেরকে নির্দেশ দিতেন, আমরা চলে যেতে পারতাম। কিন্তু আমরা সেখানে বাধ্য হইয়া থাকতে হয়েছে। তার কারণ হলো, সারা দেশ থেকে যখন লোকজন এখানে আসছে, এমনও লোক আসছে যেই লোক ঢাকা শহরের অলিগুলি কিছুই চিনে না। এই মানুষটাকে সন্ধ্যার পরে যদি ছেড়ে দেই, কই যাবে কোথায়? এরপরে চতুর্দিক থেকে যারা আসছে, যারা বিভিন্ন দিকে যাচ্ছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, বিভিন্ন প্রত্যেকটা জায়গায় আক্রমণ হচ্ছে। এই মানুষগুলিকে আমরা সারি কোথায়? সুন্দর একটা কথা বলছেন। ওই সময় ছাড়ার কোনো উপায় না, আমরা তখন বাধ্য হয়ে এখানে থাকতে হয়েছে। আমাদেরকে থাকতে বাধ্য করা হয়েছে, যেটাই হোক আমরা বাধ্য হয়ে থাকছি। আমরা এখানে থাকার জন্য আসি নাই, সরকারের পতনের জন্য থাকেন না, থাকার জন্য আমরা এখানে আসি নাই। থাকার প্ল্যান আমাদের ছিল না। পরের দিন সরকার পতন ঘটাবেন এরকম করে নিয়ে তো আপনাদের ছিল না। কি জন্য পতন ঘটাবো? আল্লাহ মাহমুদ শফি সাহেব দেশের প্রেসিডেন্ট হবে? এটা অসম্ভব। জুনায়েদ বাবু সাহেব প্রধানমন্ত্রী হবে? অসম্ভব। তাইলে অন্যরা ক্ষমতায় যাবে, আমি পতন ঘটাই দেবো কেন? এমন কোন চিন্তাই ছিল না। এই ধরনের কোন পরিকল্পনা, কোন চিন্তা তো আমাদের ফিরিস্তাও জানে না। আমাদের দুই কাজে ফিরিস্তাও জানে না। যেটা বলা হয়ে থাকে যে রাত্রে অবস্থান নিচ্ছিল, সকালে সরকার পতনের জন্য, এটা তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কোন পরিকল্পনাই আমাদের নাই। আমরা এখানে থাকতে বাধ্য হয়েছি, যে নতুন মানুষরা আসছে। হ্যাঁ, এটা হলো এক। 2 নম্বর হলো, মনে করেন যে আমরা যদি রাত্রে এখানে মানে বাধ্য না হয়ে যদি আমরা এখানে থাকি, এই থাকাটা হলো আমাদের আন্দোলনের একটা কর্মসূচি। সরকার পতন না, আমাদের 13 দফা দাবির আদায়ের একটা কর্মসূচি। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির জন্য 2-3 দিন পর্যন্ত মুক্তাঙ্গনে পড়েছিলেন। সরকার তো পতন করেন নাই না, সরকার পতন তো উদ্দেশ্যই ছিল না, উদ্দেশ্য ছিল। এরপরে এই যে মাসের পর মাস সেখানে শাহবাগে তারা রাত্র দিন 24 ঘন্টা সেখানে থাকতে পারলো, আর আমরা সেখানে এক রাত থাকতে পারবো না।
যাই হোক, এরপরে দুঃখজনক ঘটনা। এখান থেকে আমরা কিন্তু ফজরের নামাজ একসাথে আদায় করেছি ওই মাদ্রাসায়। মাদ্রাসায় আলামনুর হোসেন কাসিমি সাহেব, জি জি সে জায়গায় মৌলানা মাহফুজ সাহেব ছিলেন, জি জি মুফতি ফজলুল্লাহ সাহেব ছিলেন, জি, জি। লালবাগের মুফতি তৈয়ব সাহেব ছিলেন। 6 মে সকালবেলা হ্যাঁ, 6 মে সকালবেলা 5 কোন মাদ্রাসা এটা? এই অবদা মাদ্রাসায় ওয়াবদা মাদ্রাসা। জি। আমরা একসাথে সেখানে নামাজ জামাতের সাথে আদায় করছি এবং আমার জামাই মুফতি আব্দুল মালিক ইমামতি করেছে। মাশাআল্লাহ। নামাজের পরে আমরা এখানে বসে সবাই মিলে একটা পরামর্শ করলাম যে আমরা এখান থেকে এই যার যার বের হব, কেউ কারোর সাথে না। একসাথে বের হতে কোনো না, পরিবেশ ছিল না। আমরা এখান থেকে বের হব যার যার, কেউ কারোর সাথে না। এখন মনে করেন যে আমি আরেকজন আমার সাথে, আরেক নেতা আমার সাথে হাঁটতেছেন, যদি উনি কোনো বিপদে পড়েন আর কি, একসাথে দুজন না, তাইলে আমি যে ওনার সাথে সেটা আমি বলবো না। বলবো না। আমি আমার মতো, উনি ওনার মতো, আমরা এখান থেকে বের হয়ে যাওয়া হলো কথা। জি জি প্রেক্ষাপটটা এমন ছিল, হ্যাঁ। শুনে তো বিপজ্জনক অবস্থা এই ছিল। বিপজ্জনক প্রেক্ষাপটে আমরা কিন্তু 6 তারিখ সকালবেলা এখান থেকে বের হয়েছি। এখন কিন্তু আমার সম্পর্কে বলা হচ্ছে যে আমি রাত্রে চলে বাড়ছি। জি, জি। কথা শোনেন, ওখান থেকে এখান থেকে বের হয়েছি, বের হইয়া মাদ্রাসার পেছনে যাই নুর হোসেন কাসিমি সাহেবকে ওনার এক ছাত্র আইসা একটা গাড়ি নিয়ে আসছেন, উঠে গেছে। আমি হাঁটতে হাঁটতে কমলাপুর স্টেশনের এখানে গেছি। আপনি একা? হ্যাঁ, না, আমার এক জামাই আমার সাথে, আমার 2 ছেলে, আরে 2 জামাই 1 ছেলে, আমার বড় ছেলে। আপনার ছেলেকেও সাথে রাখছিলেন হ্যাঁ, ওই সময়? আমার ছেলেও সাথে ছিল। হুম ওখানে যাওয়ার পরে কোনো গাড়ি টাড়ি তো নাই, কিন্তু আল্লাহর একটা কুদরত দেখেন, কোথার থেকে একটা প্রাইভেট কার আসলো, ট্যাক্সি না কিন্তু প্রাইভেট কার। প্রাইভেট কার। মাথার মধ্যে লোকটার পাগড়ি বান্ধা, খুব সুন্দর, চুলদারি সাদা। আইসা আসলো পরে, এখন আমার জামাইরা কিন্তু সিএনজি বা কোনো কিছু তালাশ করতেছে, তালাশ করতেছে। কিন্তু এই প্রাইভেট কারে ওরা সিগন্যাল দেওয়ার মতো কোনো কল্পনাই ওদের নেই, কারণ এই প্রাইভেট কার তো আর আমাদের নিবে না। আমি প্রাইভেট কারের সিগন্যাল দিলাম, কারটা থেমে গেল। মাশাআল্লাহ। গ্লাস খুললো, জিজ্ঞাসা করলাম যে আপনি কি ইয়াতে যাবেন, বাড্ডার দিকে যাবেন? কোনো পরিকল্পনা নেই কোথায় যাব, বাড্ডার দিকে যাবেন? জি যাব। খুব ঠাস ঠাস কথা বল, যাবো। বাবা কত দিতে হবে আপনাকে? 1,500 টাকা দিবেন। দরজা টান্দা খুলে উঠে গেল। আমার 2 জামাই উঠলো, ছেলে উঠলো, বাস রাস্তাঘাট তো মোটামুটি ফ্রি। জি জি গাড়ি টান দিয়ে চলে গেলাম। আমি বাড্ডার এখানে যাই, নাম্বার আগে ড্রাইভারকে বললাম ধরেন টাকা আপনাকে 2,000 দিলাম, শর্ত হইল আমাকে এখানে নামাবেন আর আমার ছেলে আর আমার জামাইকে মিরপুরে পৌঁছাবেন। এই কথা কইয়া আমি আমার ছেলে আমার জামাইকে বললাম তোমাদেরকে আল্লাহর হাওলা, তোমরা আমার আল্লাহর হাওলা করো, আমি এদিকে কোথায় যাচ্ছি কি করতেছি এটা তোমাদের জানার দরকার নেই। আমার ছেলে বললো যে আব্বা কোথায় যাচ্ছেন, আমরা না জানলে, সেটা জানাতে পরে জানাবো, যাও। আমি ওখানে এক জায়গায় উঠলাম, বাড্ডায়। হ্যাঁ, বাড্ডার ওইদিকে ভিতরে যে এক জায়গায় উঠলাম। আমি ওই জায়গায় 6 তারিখ সারা দিন সেখানে কাটাইলাম। আমাদের কাহারোর সাথে কাহারো কোনো যোগাযোগ নেই। জি জি আতঙ্কিত একটা অবস্থা। কাহারোর সাথে কাহারো কোনো যোগাযোগ নেই। এবং ওখানে বসে থেকে খবর পাচ্ছি হাটাজারি হজরতকে গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। না, পুলিশে গাড়িতে উঠায় হুজুরকে নিয়ে বিমানবন্দরে চট্টগ্রাম পৌঁছে দিচ্ছেন, আর হুজুরকে পুলিশে গাড়িতে উঠায় নিচে এই খবর পাইয়া চট্টগ্রামে গন্ডগোল হয়ে গেছে। বিশাল, বেশ কয়েকজন শহীদ হয়েছে। হ্যাঁ, এই দিক থেকে 6 তারিখ দিবাগত রাত্রে 1:30টার সময় আমার কাছে খবর আসলো যে ওই যার এখানে উঠছি তিনি এসে আমাকে বলতেছেন যে হুজুর আপনার মাদ্রাসা ঘেরাও করা হয়েছে এবং আপনার জামাই মুফতি আব্দুল মালিক সহ আরো কয়েকজনকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন এবং কিছু মূল্যবান কাগজপত্র আরো জিনিসপত্র এখানে কিছু তছনছ করা হয়েছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আপনি হুজুর এখানে থাকা ঠিক না। এই রাত্রে 1:30-2টার সময় বের হইয়া টেপটে বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টির মধ্যে আমি আরেক জায়গায় চলে গেছি। ওখানে যাইয়া 7 তারিখ পুরাটা গেছে। ওই 7 তারিখে গ্রেফতার করলেন জুনায়েদ বাবু নবী সাহেব। জি জনাব সাহেব যেদিন গ্রেপ্তার হন ওই দিনটা গেল। এখন আমি এখানে যদি বসে থাকি তাহলে আমার অন্যান্য নেতারা তারাও তো আত্মগোপন করছে, অবশ্যই আমিও আত্মগোপন করলাম।
আমি এখানে আত্মগোপন করেই থাকতে হবে, আমার মুখ টুক সব তালা, হুম কেউ কিছু বলতে পারছে না, আমি কিছু বলতে পারবো না। হুম, পলাতক একরকম। এরপরে হয়তো অ্যারেস্ট হয়ে যাইতে হবে বাবুনগর সাহেবের মতো, হুম হুম আর না হলে আমি আত্মগোপন করে থাকবো। হুম আমি তখন আমার এক পরিচিত লোককে ফোন দিয়ে বললাম যে আমাকে একটা টিকিট দেওয়া যায়। ওই লোক বললেন যে বলেন কি আপনি পাগল হয়েছেন নাকি? হুম, আমি বললাম যে রিক্স আমার পুরাটা। জি জি, আপনার তো ভিসা করা আছে। হ্যাঁ, বিষয় তো আছে, হুম হুম রিক্স আমার, আপনি শুধু টিকিটটা আমাকে দেন। হুম হুম আমাকে সে পাত্তাই দিল না। টিকিট আমাকে দিয়ে তো লাভ নাই। হুম হুম আসরের নামাজ পড়ে, 8 তারিখ আসরের নামাজ পড়ে হুম হুম এই কথা বলার পরে সে ফোনটা রেখে দিল। 10 মিনিট পর আমার ফোন ব্রেক করে বলতেছেন যে রাত্র 9টায় একটা ফ্লাইট, হুম হুম, আপনি আধা ঘন্টার ভিতরে উঠতে হবে, মানে রওনা হইতে হবে বিমানবন্দরে, জি জি, এবং টিকিটটা আপনি কোথায় থেকে নেবেন, হুম কেমনে নেবেন। আমি তখন টিকিটটা কিভাবে নেবো সেই ব্যবস্থা করলাম, কইরা তারপরে একজন লোককে বললাম যে আমার জন্য একটা গাড়ি ঠিক করেন, যেইভাবেই হোক। হুম হুম সে তার এক বন্ধুরে ফোন দিল, তার গাড়ির ব্যবস্থা হইল। সব আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা। হুম হুম, ওই গাড়ি আমাকে বিমানবন্দরে পৌঁছাইলো। আলহামদুলিল্লাহ আমি বিমানবন্দরে ওই ট্র্যাঙ্ক লরির ভিতরে পালায়া বা তার কাটার বেড়া লাভ দিয়ে পার হয়ে যায়নি। আমি বিমানবন্দরে ইমিগ্রেশনে সিল মাইরা নিয়মতান্ত্রিক ভাবে আমি এমিরাত এয়ারলাইন্সে তারপরে গেছি লন্ডন। অর্থাৎ আপনি প্রকাশ্যই গেছেন। জি, এরপরে আসেন এখানে একটা কথা বলতে চাই। যারা আমার দেশে ছিল তারা কি করছিল? তারা সব আন্দোলনের মধ্যে যান জীবন দিয়ে দিয়েছে, আমি পালাইছি। না বিষয়টা বলেন, যারা দেশে তারা আত্মগোপন করলেন এখানে, হুম হুম, আর আমি আমার দেশের বাহিরে গেলাম। বেশ কম তো এইটুকুই নাকি? জি জি, এরপরে বেশ কমটা চিন্তা আপনি করবেন এবং আপনি এটার কি ব্যাখ্যা দিবেন সেটা আপনার কাছে যাবো আমি। দেশে যারা রইলেন তারা অলরেডি 1.5-2 মাস, বাইর চাইতে আরো বেশি, বুঝেননি? আকে বন্ধ, চশমে বন্ধ, লব্বে বন্ধ, একটা কথা কেউ কোথাও বলতে পারলো না। আর আমি ইংল্যান্ড যাইয়া এমন কোন চ্যানেল নাই, বিবিসি বলেন, ভয়েস অফ আমেরিকা বলেন, রেডিও তেহরান বলেন, সবগুলোতে সাক্ষাৎকার দিলাম, তুল ফাল উঠাই দিলাম। এই দেশের ইনকেলাব, এই দেশের নয়া দিগন্ত, আমার বিবৃতি, সেখানকার বিবৃতি ছাপলো। এবং যারা সচেতন এখানে, আমি এই দেশে যখন আসছি আর কি, তখন আমাকে অনেকে কপালের মধ্যে চুমা দিছে যে আপনার এই বিবৃতি এবং আপনার রেডিও তেহরানের বক্তব্য, যিনি আপনার এই সাক্ষাৎকার শুনে আমার উজ্জীবিত হয়েছে। অর্থাৎ ওই 6 মে পরবর্তী সময়টায় আমি যখন চলে গেলেন, 8 তারিখে আমি উঠলাম, 9 তারিখে যাই ওখানে বসলাম। এই হইল ঘটনা। আমি ওখানে যাইয়া চুপ করে বসে থাকি নাই, পালাইয়া থাকি নাই। আমি ওখানে যাই বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গার মধ্যে তুলফাল উঠাইল, কথাবার্তা বললাম, মিটিং এর পর মিটিং, এক একটা ইয়ার মধ্যে জনসভায় এক একটা সম্মেলনে বক্তব্য দিলাম, কথাবার্তা আমি সেখানে বলছি। এরপরে আমি দেশে আসব। আমাকে এই দেশ থেকে অনেকে বলছেন যে আপনার আসার এখন নিরাপদ না। কতদিন পর আপনি দেশে আসলেন? 2.5 মাস পরে, কোথাও জি, 2 মাসের কয়েকদিন পরে আমি দেশে আসবো, রমজানের মাস। হুম আমাকে এখান থেকে অনেক মুরব্বীরাই বলছেন যে আপনি এখন আসেন না, আর একটু পরিস্থিতি শান্ত হবে। হুম হুম, আমি বললাম বলেন কি আপনি, আমার দেশে আমি যাব না? এবং ওই দেশের নাম বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন, যারা ওই দেশের আমাদের উলামায়ে কেরামের নেতৃত্ব দেন, এমন লোকেরা আমাকে নিয়ে বিভিন্ন উকিল ব্যারিস্টারের কাছে গেছেন যে আমাকে ওখানে অ্যাসাইলাম নিয়ে থাকার ব্যবস্থা করে দেবেন। আমি বললাম যে একদিনের জন্য আমাকে বান্ধা রাখলো, আমি থাকতে রাখছি না। জানি আমার মাতৃভূমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি এখানে আসলাম, আসার পর কি একদিন চুপ করে বসে রয়েছি? বলেন, মাঠে আছি আমি। এরপরে আজকে অপবাদ দেওয়া হচ্ছে যে আমি ওখানে যাইয়া আহত নিহতদের দোহাই দিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতেছি। এই কথাটা আপনার সামনে আমি পরিষ্কার করতে চাই। জি, আমি যেদিন গেছি, যাওয়ার কয়েকদিন পরে একটা মিটিং উলামায়ে কেরামের হয়েছে, যেখানে আরশাদ মাদানী সাহেব সেখানে ছিলেন। জি, আরশাদ মাদানী সাহেব বক্তব্য রাখছেন। আমার মানে আমি বক্তব্য রাখতেছি, অলরেডি আমার বক্তব্য প্রায় 20-25 মিনিট হওয়ার পরে এরপর আরশাদ মাদানী সাহেব যাই উঠছেন। ওঠার পরে মাহফিলের যিনি সভাপতি, উনি সেখানে ঘোষণা করছেন যে
ওনাকে আমরা অনুরোধ, আমার আবার আরেক জায়গায় প্রোগ্রাম ছিল, চলে যাব, ওনাকে আমরা অনুরোধ করতেছি উনি কিছু সময় বসবেন, হুজুরের বয়ানের পর হুজুর দোয়া করে চলে যাওয়ার পর ওনার বক্তব্য আমরা আরেকবার শুনবো। পরবর্তী যখন আমি সেখানে বক্তব্য রাখলাম, বক্তব্য রাখার পরে সভাপতি সাহেব আমার কানে কানে বললেন যে আপনি এখান থেকে কালেকশন করেন বাংলাদেশের আহত রোগীদের চিকিৎসা হিসেবে। আমি সেখানে কালেকশনের কথা বললাম, কালেকশন সেখানে হইল কিছু পয়সা, একটি সিঙ্গেল পাই আমার হাতে আসে নাই। সম্পূর্ণটাই মাহফিলের যিনি সভাপতি ছিলেন উনি আমাদের জমিয়তুল উলামা ইসলামের বার্মিংহাম শাখার সভাপতি, উনি সেই টাকা সেখান থেকে উঠাইয়া তারপরে এইটা সিলেটে মৌলানা জিয়াউদ্দিন সাহেবের মাধ্যমে পাঠাইছেন, এবং সেই টাকা কিছু টাকা জিয়াউদ্দিন সাহেব কারে কারে কোন খরচা আহত রোগীদের চিকিৎসা বা নিহত কাকে দিচ্ছেন কি করছেন, আর কিছু টাকা হাটহাজারী কেন্দ্রে পৌঁছাইছেন। কথা বুঝে আসছে? এই হইল এক জায়গায়। আর বাকি বিভিন্ন জন, আমি যেহেতু এখানে ছিলাম স্টেজে, আমাকে টেলিভিশনের পর্দায় দেখছে, সেই হিসেবে বিভিন্ন আমার ব্যক্তিগত প্রোগ্রাম, সেখানে আমি প্রোগ্রামে গেছি। প্রোগ্রামে যাওয়ার পরে কিছু পয়সা টয়সা অনেকে খুব নিজে মানে আগ্রহী হইয়া আমাকে যে হুজুর আমার 20টা পাউন্ড, আমার হুজুর 50টা পাউন্ড একটু দেশের এই যে আহত নিহত একটু খরচ করে, এই টাকা আমি পাই করে মানে হিসাব করে কাগজ লেখা আল্লামা নূর হোসেন কাসিমি সাহেবের কাছে এইটা আমি এখানে দিছি। কথা বুঝে আসছে? এখন অপবাদ শুধু এটা না, কত ধরনের জানি, কত ধরনের কথাবার্তা যে আমার সম্পর্কে বলতেছে। আমি আপনার মাধ্যমে সর্বশেষ কথাটা যেটা, শেষ কথাটা আমি যেটা বলতে চাই যে আমাকে যারা অপবাদ দিচ্ছেন তারা কিন্তু এই যে আমার ছাত্র ওই ছেলেটা এর চাইতে বয়স বেশি না, বুঝেননি? এখন কোনোটা আমার নাতি অতির সমান, বা কোনোটা আমার হয়তো ছোট ছেলেটার সমান, এরকম, বুঝেননি? এখন এই যে ছেলেপেলাগুলি ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা লিখতেছে, আমি কিন্তু এই ব্যাপারে কোনো রাগ না, গুসা না। তার কারণটা হলো আমি আসলে একটা গুণাগার মানুষ। তা আমার এই কথাটা খুব ভালো একিন আছে যে কেউ যদি কারো সম্পর্কে অপবাদ, সমালোচনা এবং গালিমূলক কিছু বলেন, তাহলে যাকে গালিটা দিলেন, যার সমালোচনা করলেন, তার যে গুনাহ মাফ হবে, এই লোকটার এখলাসের কোনো প্রয়োজন নেই। আমি নামাজ পড়ি, এখলাসের দরকার, হজ করি, এখলাসের দরকার, দান করি, এখলাসের দরকার, আমার ইবাদত বন্দেগী, জিকির আজকার, আমার এখলাস থাকলে কবুল হবে না, কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আমার সম্পর্কে কেউ সমালোচনা করলে এটা যে আল্লাহর দরবারে কবুল হবে, আমার গুনাহ মাফ হবে, তার মধ্যে কোনো এখলাস লাগবে না আমার। কথা বুঝছেন? এই দিল এক। দ্বিতীয় নম্বর হইল হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরজায় একজন যায় নক করছেন, উনি এসে দরজা খুলছেন, ইমাম সাহেব জিজ্ঞেস করছেন কি জন্য আইসেন? আপনার মারে বিয়ে করতাম। আমার মারে বিয়ে করতে নাইছে। এখন এই ক্ষেত্রে যদি আমি হইতাম বা আপনি হইতেন, পায়ের থেকে জুতোটা খুলে তো মারিয়ে দিতাম অবশ্যই। কিন্তু ইমাম আজম হানিফা চেহারাটাও পরিবর্তন হইলেন না, কিচ্ছু বললেন না, সবুর করলেন, করে বললেন যে আচ্ছা আমার মা তো বিছনায় শয্যাশায়ী শোয়া, আমার মারে আমি তো জিজ্ঞাসা করি আমার মা রাজি কিনা, রাজি হইলে আমি তোমার বিয়ে করাই, সমস্যা দাঁড়াও। একথাকে উনি ভিতরের দিকে যাইতেছেন, আর ওই দিক দিয়ে একটা বিকট আওয়াজ হয়েছে, পেছনের দিকে ফিরে দেখেন লোকটার দেহটা এক জায়গায়, মাথার এক জায়গায় পড়ে গেছে। উনি আশ্চর্য হয়ে, কোনো লোকজন দেখি না, কিছু দেখি না, তার মাথা কেটে ফেললো কে? গায়েব থেকে আওয়াজ হইল কাতালা সাবরক, আপনি যে কতল করছেন, আপনি যে সবুর করছেন, আপনার সবুরে তাকে কতল করে দিয়েছে। 3 নম্বর কথা বলতে চাই, মহান আল্লাহ পাকের মেহেরবানি, যেদিন থেকে আমার সমালোচনা শুরু হয়েছে ওই দিন থেকে আমি ডেইলি আল্লাহ পাক আমাকে উপরের দিকে উঠাই দিয়েছে। নুরিয়া মাদ্রাসায় বয়ান করে আসছি, আমার বয়ানের সময় যেই পরিমাণ লোকজন ছিল, নুরিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ আপনার সামনেই বললেন যে আপনি বয়ান করে আসার মানুষ থাকবে না, আপনার বয়ানটা শেষে হইতে হবে। এই যে আল্লাহ পাক আমাকে একটা সম্মানের ইজ্জত দিচ্ছে, ইজ্জতটা শুধু বাড়তেই আছে তাদের সমালোচনার কারণে, এই জন্য আমি এটার প্রতিবাদও করি। অর্থাৎ আজকে আপনি ক্লিয়ার করলেন যে 5 মে রাতে আপনি যাননি, আপনি 8 মে গেছেন, এবং আপনার নিয়ে যে একটা বড় সমালোচনা আছে, আপনি সবগুলোর, আমি অনেকগুলো প্রশ্ন করিনি, আপনি নিজ থেকে